বন্ধুরা, পৃথিবীর প্রায় সব দেশে আজ কোনো না কোনোভাবে ঋণগ্রস্ত। বাংলাদেশ ঋণী, ভারত ঋণী, ইউরোপ ঋণী, এমনকি যাকে আমরা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ বলি সেই আমেরিকাও ঋণী। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি সবাই ঋণী হয় তাহলে আসল পাওনাদারটাকে? আমেরিকা যদি $1 ট্রিলিয়ন ঋণে ডুবে থাকে তাহলে সে টাকা কার কাছে? জাপান, যাদের ঋণের পরিমাণ জিডিপির চেয়েও বেশি, তারা কাকে টাকা দেয়? আমরা সাধারণত শুনি এই দেশটা ঋণে ডুবে গেছে, কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে এই ঋণগুলো আসলে আসে কোথা থেকে। আজকের ভিডিওতে আমরা জানবো দেশগুলো কাদের কাছ থেকে ঋণ নেয়, ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, IMF আর বিশ্ব ব্যাংকের আসল ভূমিকা, কিভাবে দেশ নিজের কাছে নিজে ঋণী হতে পারে, আর কেন পৃথিবীতে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে ঋণ না থাকলে রাষ্ট্রই চলবে না। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ঋণ শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটা ক্ষমতার, রাজনীতি আর নিয়ন্ত্রণের গল্প। তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শুরু করা যাক পৃথিবীর ঋণের পেছনে অদৃশ্য পাওনাদারের গল্প। বন্ধুরা, $318 ট্রিলিয়ন, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা সংখ্যা। এটাই হচ্ছে 2024 সাল পর্যন্ত পুরো পৃথিবীর মোট ঋণের পরিমাণ। আর এই অবিশ্বাস্য অঙ্কটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, যা এক গভীর রহস্যের দিকে আমাদেরকে নিয়ে যাবে। প্রথমে আমাদের অতীতে ফিরে যেতে হবে। কিভাবে আমরা ঋণের এই বিশাল সাগরে এসে পৌঁছালাম, কিভাবে একসময় যুদ্ধের জন্য নেওয়া ধার আজকের এই অর্থনৈতিক ব্যবস্থার একেবারে ভিত্তি হয়ে দাঁড়ালো। বন্ধুরা, এই জাতীয় ঋণের ধারণা সময়ের সাথে সাথে অনেক পাল্টে গেছে। এর শুরুটা হয়েছিল সেই 1694 সালে, যখন যুদ্ধের খরচ মেটাতে ইংল্যান্ড প্রথমবারের মতো সরকারি বন্ড চালু করে। আর পরে এই মডেলটাই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর অতি সম্প্রতি কোভিড মহামারীতে এই ঋণের বোঝাটাকে একেবারে আকাশ ছোঁয়া করেছে। তার মানে এই দীর্ঘ ইতিহাস আমাদেরকে ঋণকে একটি নতুন চোখে দেখতে শেখায়। ঋণকে শুধু একটি বোঝা হিসেবে না দেখে ঋণকে আজকের এই বিশ্ব ব্যবস্থার মূল কাঠামো বা স্থাপত্য হিসেবে ভাবা যেতে পারে। যুদ্ধ হোক, সংকট হোক কিংবা উন্নয়ন, সবকিছুই কিন্তু এই অদৃশ্য কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। তো এবার আসা যাক আসল প্রশ্নে। চলুন সেই অদৃশ্য ঋণদাতার মুখোশটা খোলা যাক, দেখা যাক কে এই বিশাল ঋণের মালিক। উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক বেশি কাছের। এই ছবিটা দেখলে আপনি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবেন। এটি হচ্ছে আমেরিকার উদাহরণ। অবাক করা বিষয়টি হচ্ছে, আমেরিকার ঋণের সবচেয়ে বড় অংশ, প্রায় 43% সে দেশেরই বিভিন্ন প্রতিষ্ঠান আর সাধারণ নাগরিকদের হাতে রয়েছে। যেমন ধরুন ব্যাংক, পেনশন ফান্ড বা সাধারণ বিনিয়োগকারী, এমনকি সরকারের নিজেরই একটি সংস্থা যেমন সোশ্যাল সিকিউরিটি ফান্ড প্রায় 20% ঋণের মালিক। সোজা কথায় আমেরিকা আসলে তার নিজের জনগণের কাছে ঋণী। আপনারা এই চার্টটা দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন, আমেরিকার মোট ঋণের প্রায় 4 ভাগের 3 ভাগই হচ্ছে অভ্যন্তরীণ ঋণ, আর বিদেশি ঋণদাতা যেমন চীন বা জাপানের অংশ মাত্র 24%। তার মানে বিদেশি শক্তির হাতে দেশের অর্থনীতি চলে যাচ্ছে, এরকম একটা ধারণা যে আমাদের মধ্যে প্রচলিত আছে, সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, বিশ্ব অর্থনীতি একটি বদ্ধ সিস্টেমের মতো কাজ করে। এখানে একজনের ঋণ মানে অন্য আরেকজনের কাছে সেটা সম্পদ বা অ্যাসেট। মানে পৃথিবীর সমস্ত দেনা আর পাওনা সমান, কারণ পৃথিবীর সমস্ত দেনা আর পাওনাকে এক জায়গায় করা হলে সেই যোগফলটা হবে 0। একজনের কাছে যেটা দেনা, অন্যজনের কাছে সেটা পাওনা। ধরুন আমেরিকা চায়নার কাছ থেকে 10 টাকা ঋণ নিয়েছে। এখানে চায়না হচ্ছে পাওনাদার আর আমেরিকা হচ্ছে দেনাদার। যদি আমরা 2 টাকা ইন্টারেস্ট যোগ করি তাহলে আমেরিকাকে 12 টাকা পরিশোধ করতে হবে, আর চায়নার সম্পদ হচ্ছে 12 টাকা। তো সম্পদকে প্লাস আর ব্যয়কে মাইনাস ধরলে 12 টাকা মাইনাস 12 টাকা, তখন উত্তরটা আসবে 0। তো টাকাটা আসলে এই সিস্টেমের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার আসা যাক এই আলোচনার সব থেকে আশ্চর্যজনক অংশে। কি হবে যদি আমি বলি যে এই বিশাল পরিমাণ সার্বভৌম ঋণ এটা কখনো পুরোপুরি শোধ করার উদ্দেশ্যে নেওয়াই হয় না। চলুন এই সিস্টেমের পেছনের গোপন রহস্যটা একটু জেনে নেওয়া যাক। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে রিফাইন্যান্সিং বা পুনঃ অর্থায়ন। সহজ ভাষায় বলতে গেলে, যখন সরকারের কোনো পুরনো ঋণের মেয়াদ শেষ হয় তখন সেটা শোধ করার জন্য নতুন করে আবার ঋণ নেওয়া হয়। এর মানে মূল টাকাটা শোধ না করে একে ক্রমাগত এক হাত থেকে আরেক হাতে ঘুরিয়ে দেওয়া হয়। শুধুমাত্র ঋণের সুদটা নিয়মিত পরিশোধ করা হয়। বন্ধুরা, সাধারণ মানুষের ঋণের সাথে সরকারি ঋণের একটি মৌলিক পার্থক্য আছে। মানুষের কাছ থেকে মানুষের ঋণ কিন্তু অবশ্যই শোধ করতে হয়, কিন্তু সরকারি বন্ডকে বিনিয়োগকারীরা একটা নিরাপদ সম্পদ হিসেবে দেখে। কারণ তারা জানে সরকার সুদ দিতে পারবে, সুদ দেওয়ার ক্ষমতার উপরে তারা ভরসা করে। তাই এটা শুধুমাত্র একটা দায় না হয়ে একটা নির্ভরযোগ্য বিনিয়োগ হয়ে ওঠে। আপনারা জাপানের ব্যাপারটা দেখুন, একেবারে অবিশ্বাস্য। জাপানের জিডিপির থেকে তাদের ঋণ অনেক বেশি, জিডিপির থেকে তাদের ঋণের পরিমাণ প্রায় 260% বেশি। কিন্তু জাপান দেশটি দেউলিয়া হয়ে যায়নি,
এর কারণটা কি? কারণটা হচ্ছে এই ঋণের বেশিরভাগটাই অভ্যন্তরীণ, দেশের ভেতর থেকে নেওয়া। এই ঋণগুলো জাপানের নাগরিক আর তাদের প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ঋণ হচ্ছে তাদের নিজেদের মুদ্রায় ইউনে নেওয়া, যা জাপানের কেন্দ্রীয় ব্যাংক চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপরে, আর বিশ্বাস জিনিসটা কিন্তু খুবই ঠুনকো। তাই এই ব্যবস্থাটা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়, এটা অনেকটা দড়ির ওপরে হাঁটার মতো, যেখানে বিনিয়োগকারীদের আস্থায় হচ্ছে মূল ভরসা। আর সেই আস্থায় যদি চিট ধরে তাহলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে। যখন কোনো দেশ তার ঋণ সময় মতো শোধ করতে পারে না, তখন তার পরিণতি হয় ভয়াবহ। সুদের হার হু হু করে বেড়ে যায়, দেশের মুদ্রার দাম পড়ে যায়, আর অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। শ্রীলঙ্কা বা আর্জেন্টিনার সাম্প্রতিক সংকট তো আমাদের চোখের সামনেই ঘটেছে। আপনাদের হয়তো মনে আছে 2010 সালে ইউরোপীয় ঋণের সংকটের কথা। তখন এই সিস্টেমিক রিস্ক ইন্ডেক্স মানে পুরো ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি হঠাৎ করে চূড়ায় পৌঁছে গিয়েছিল। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আস্থার এই ব্যবস্থাটা কতটা ভঙ্গুর আর সংকটময়। তবে সব ঋণ কিন্তু একরকম নয়। অভ্যন্তরীণ আর বৈদেশিক ঋণের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। নিজেদের দেশের মুদ্রায় নেওয়া ঋণ তুলনামূলকভাবে নিরাপদ, কারণ কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু ডলারে নেওয়া ঋণ বিনিময়ের হারের ঝুঁকির কারণে অনেক বেশি বিপজ্জনক। দেশের টাকার দাম পড়ে গেলে সেই ঋণ পরিশোধ করা প্রায় অসম্ভব। দেখুন বন্ধুরা, বিশ্বের অর্থনীতি কেবল ঋণ বা সম্পদের উপরে নয়, বরং একে অপরের উপর আস্থার প্রতিশ্রুতির এক জটিল জালের উপরে দাঁড়িয়ে আছে। এই যে আপনারা সার্বভৌম ঋণের যে নেটওয়ার্কটা দেখছেন, এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে কিভাবে বড় বড় দেশগুলো একে অপরের সাথে ঋণের জালে জড়িয়ে আছে। এটা অনেকটা হট পটেটো খেলার মতো, যেখানে ঋণ বা প্রতিশ্রুতিগুলো ক্রমাগত হাত বদল হচ্ছে, আর এই আন্তঃসংযোগে পুরো ব্যবস্থাটাকে কোনোভাবে টিকিয়ে রেখেছে। তার মানে ঋণের এই সিস্টেমটি ঋণ পরিশোধ করার উপরে চলে না, বরঞ্চ এটি চলে ঋণ শোধ করার প্রতিশ্রুতির উপরে যে বিশ্বাস তার উপরে। যতক্ষণ এই আস্থাটা টিকে থাকবে ততক্ষণ এই খেলাটাও চলতে থাকবে। তবে এই বিশ্বাসটা আসলে কতটা মজবুত? আজকের এই ভূরাজনৈতিক উত্তেজনা আর ক্রমবর্ধমান ঋণের যুগে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।